আচ্ছা রে সাহেল। আমরা হ্যালো। লাইভ। ওকে। Let me check. Is it working or not? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ফার্স্ট লাইভ স্ট্রিম অ্যাবাউট পলিটিক্স অফ বাংলাদেশ। অ্যান্ড আমাদের আজকের টপিক নির্ধারণ করা হয়েছে যে 1971 সালের বাংলাদেশ এবং 2020 সালের বাংলাদেশ, অর্থাৎ কেমন আছে বাংলাদেশ এই মুহূর্তে। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ফজলুর রহমান চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ফ্রম ইউকে কমিউনিটি। ওয়েলকাম টু আওয়ার লাইভ টেলিকাস্ট। অ্যান্ড শুরুতেই আজকে আমাদের অতিথি জনাব ফজলুর রহমান চৌধুরীকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন আসলে? এই মুহূর্তে আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনি জানেন যে এই মুহূর্তে একটা করোনা ক্রাইসিস, সারা বিশ্বে একটা বৈশ্বিক একটা দুরবস্থা চলতেছে। তারপরেও আমরা সবসময় খুঁজি শান্তির চেষ্টায়, প্রচেষ্টার চেষ্টায়। এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশে চলছে একটা কি বলবো, ভাস্কর্য নিয়ে একটা আন্দোলন, উত্তাল প্রতিবাদের একটা অবস্থা। তো আজকে আমি আপনার কাছে জানতে চাইবো যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং স্বাধীনতার পর থেকে আজকে সামনের বছর সুবর্ণ জয়ন্তী পালন করা হবে, 50 বছর পূর্তি উপলক্ষে। তো 1971 সালে কেমন ছিল বাংলাদেশ, আর এখন 2020 সাল, কেমন আছে বাংলাদেশ? আপনি যদি একটু কম্পারিজন করে বলতেন যে 1971 সালে আহ যে একটা অবস্থা ছিল তখন বাংলাদেশ পরাধীন ছিল, এবং আজকে 2020 সালে বাংলাদেশের অবস্থা কি আসলেই পরাধীন নাকি বাংলাদেশ একটা স্বাধীন দেশ, জানতে চাইবো আপনার কাছে, ফজলুর রহমান চৌধুরী। থ্যাংক ইউ। প্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যে এই করোনা মহামারীতেও আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে অনেক ভালো রাখছেন। তারপরে আমার প্রিয় ভাই, অনেক অনেক স্নেহের ভাই সাহেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি যে আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো 71 সালের বাংলাদেশ, আমি একটু পিছন দিকে যাই। যে প্রথমে আমি বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাইতেছি। তারপরে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শুভেচ্ছা জানাইতেছি। মজলুম জননেতা মৌলানা ভাসানী সহ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানী সাহেব সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে আমার অন্তর থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে দামাল ছেলেদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়ে গেছে তারা। তাদেরকে
অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তো এখানে 71 সালের যে ঘটনা আসছে সেখানে আমি কিছু কথা বলতে চাই। যেমন সেখানে আমি ইতিহাসের কথা থেকে কিছু কথা বলতে চাই। স্বাধীনতার দলিলপত্র বইয়ের 591 পৃষ্ঠায় সেখানে মৌলানা ভাসানী ঢাকায় একটা জনসভা করেছেন 71 সালে। সে জনসভায় 3 লক্ষাধিক মানুষ হয়েছিল। 7ই মার্চ এর যে ভাষণ সামনে আসছে, যেহেতু শেখ মুজিব অনেক সুন্দর করে কথা বলতে পারতেন, তাই এর বাইরে অনেক ভাষণ আছে মৌলানা ভাসানী। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে 1957 সালের 10-11 ফেব্রুয়ারিতে কাকমারি সম্মেলন হয়। সে সম্মেলনে মৌলানা ভাসানী পাকিস্তানিদের বলেছেন, এরকম চলতে থাকলে আসসালামু আলাইকুম। সে বছরই 25শে জুলাই 1957 সালে রূপমহল সিনেমা হলে নতুন দল গঠন করতে হয়েছে মৌলানা ভাসানীকে। কারণ স্বাধীনতার কথা বলাতে তাকে দল থেকে, আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছিল। শেখ মুজিব সাহেবের সাথে ভাসানী সাহেবের অনেক দ্বন্দ্ব হয়েছে, ইতিহাসের ছবি আপনারা জানেন। সব শেষ যে ডকুমেন্ট সেটা হচ্ছে তাজউদ্দিন সাহেবের মেয়ে শারমিনা আহমেদের বই নেতা ও পিতা, বইয়ের 45-46 দুইটা পৃষ্ঠাতেই খুব স্পষ্টকাতর কিছু কথা লিখে আছে। তাজউদ্দিন সাহেব ব্যারিস্টার আমিরুল ইসলাম ও নূরজাহান মুর্শেদ ওনারা কয়েকজন গিয়েছিলেন 25শে মার্চ রাতে। একটা বাসা ঠিক করা হয়েছিল, সেখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হবে। 25শে মার্চ রাতে সেখানে শেখ মুজিবও ছিলেন। ওনারা শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণা দিতে বললেন, উনি বললেন আমি পারবো না। তারপরে শেখ সাহেবকে সবাই বললেন, আপনি স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে শোনান, আমাদের কাছে টেপ রেকর্ডার আছে, আমরা টেপ রেকর্ড করব, পরে জাতির কাছে ওটা আমরা দেব। শেখ এই সাহেব ক্ষেত্রে বললেন আমি না, একটা আমি কথা বলতে চাই জন্য ফজলুর রহমান চৌধুরী, পারবো না। এইখানে যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা আসলে যে শেখ মুজিবুর রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমানকে এই স্বাধীনতার ঘোষণাপত্র ওইটা কি উনি ওনার তৈরি করা, নাকি ওনাকে কেউ তৈরি করে দিয়েছিল যেটা কিনা তিনি পরবর্তীতে ঘোষণা দেন? না, ওই যে এখানে যে বললাম না, তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল হক, নূরজাহান মুর্শেদ, ওনারা কয়েকজন অর্থাৎ মিলেই ওনারা ওই শেখ সাহেব স্বাধীনতার শেখ সাহেব সহ ঘোষণাপত্রটা শেখ সাহেব তৈরি সহ করে দিয়েছিলেন হ্যাঁ, শেখ মুজিবুর রহমানকে, ওইটা এবং পরবর্তীতে হ্যাঁ শেখ হ্যাঁ ওইটা মুজিবুর লেখা রহমান ওইটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে শেখ সাহেব বললেন, না, আমি ওটা পরে শোনাতে পারবো না। আমি যা বলছি ইতিহাসের পাতা থেকে বলছি, নেতা ও পিতা বইয়ের 45 এবং 46 পৃষ্ঠা থেকে কথাগুলো বলছি। আপনারা যদি ওইটা পড়েন তাহলে ওইগুলা সত্যতা পাবেন। ঠিক আছে। তারপরে শেখ মুজিবকে বলা হলো স্বাধীনতা পত্রে সিগনেচার করার জন্য। উনি বললেন, আমি সিগনেচারও করব না, তোমরা যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। ঠিক আছে। তারপরে এইটার যে মূলত আপনার 26 কি মনে তারিখে হয়, এটা কি উদ্দেশ্য আসলে, কি যে স্বাধীনতা পত্রে উনি সিগনেচার দিবেন না, এইটার মানে কি যে স্বাধীনতা বিরোধী, বা এখানে কোন প্রেক্ষাপটে না উনি এই কথাটা স্বাধীন বলতে না পারেন আমি আসলে? না আমি সেটা বলছি না, স্বাধীনতা বিরুদ্ধে আমি সেটা বলছি না। তবে আরো কিছু কথা আছে, সেটা আমি বলে নেই, তারপরে এটা একটু ক্লিয়ার হবে। ঠিক আছে। তারপরে যে 26 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণা জাতির সামনে নিয়ে আসেন, হ্যাঁ, তারপরে তো যুদ্ধ শুরু হলো। সেটা শুরু হওয়ার কথা ছিল না শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। উনি তো 27 তারিখে হরতাল বলছিলেন। জি জি হ্যাঁ, জি। এই বইয়ের 57 পৃষ্ঠায়, নেতা ও পিতা বইয়ের 57 পৃষ্ঠায় আমিরুল ইসলাম সাহেবের সাক্ষাৎকার দেয়া আছে। সেখানে আমিরুল ইসলাম সাহেব বলেছেন, শেখ মুজিব স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের সাথে একটা নিকোচিশন চেয়েছিলেন। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ আপনি এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান, শেখ মুজিব কখনো চাননি যে বাংলাদেশ পাকিস্তানের সাথে আলাদা হোক। অর্থাৎ তিনি যেটা চেয়েছিলেন যে বাংলাদেশ এবং তিনি পাকিস্তানের মধ্যে যে মত পার্থক্য বা যেটা ছিল ওইটা একটা সমাধানের চেষ্টা করেছিলেন। আপনি কি এটাই বলতে চাচ্ছেন, ফজলুর রহমান চৌধুরী? না, উনি চাইছিলেন যে উনি পাকিস্তানের সাথে একটা নিকোচিশন চেয়েছিলেন। ঠিক আছে। অর্থাৎ স্বাধীনতা চাননি, উনি চাইছিলেন যে একটা সমঝোতা। স্বাধীনতা চাননি সেটা বলা ঠিক হবে না।
স্বাধীনতা উনি চেয়েছেন, কিন্তু উনি একটা নিগোসিয়েশনের মাধ্যমে হয়তোবা চেয়েছিলেন, আচ্ছা অথবা উনি আচ্ছা। যুদ্ধ চাননি, সেটাই। ঠিক আছে। এই ক্ষেত্রে ফয়জুর রহমান চৌধুরী আরেকটা বিষয় জানার ছিল, যে এখানে একটু হুম, আগে আপনি কথা বলেন যে শহীদ জিয়াউর রহমান, আহ হুম, এই যে জিয়াউর রহমানকে কিন্তু কে বা কারা হত্যা করেছে, ঠিক আছে। এখন হচ্ছে যে হুম, ওইখানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে বা বাংলাদেশ অনেক বুদ্ধিজীবী আছে যারা কিনা যে হুম, জিয়াউর রহমানের নামের পূর্বে শহীদ নামটি বসাতে চান না। ইভেন আপনি জানেন যে কিছুদিন আগে যে ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট গোলাম রাব্বানি যেখানে জিয়াউর হুম। রহমানের মাজারে বা কবরে ওইখানে যে শহীদ ছিল ওইটা কিন্তু ওই নাম ফলকটা মুছে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি? সেটা সেটা সম্পূর্ণই আমার আমার দৃষ্টিতে সেটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। ঠিক আছে। আর আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের রাজনীতিবিদদের মন মানসিকতা আরো আমি আরো স্পেসিফিক্যালি আপনার উদার কাছ হওয়া থেকে উচিত জানতে ছিল। চাচ্ছি যে আসলে কি জিয়াউর রহমান শহীদ, নাকি এই শহীদটা রাজনৈতিক ভাবে জিয়াউর রহমানের সামনে লাগানো হয়েছে? না, জিয়াউর রহমান সাহেব যখন মারা যান, হ্যাঁ, মারা যাওয়ার পরেই সেটা প্রমাণ হয়ে গেছে যে উনি মানুষের কাছে, মানুষের কাছাকাছি কতটা যেতে পেরেছিলেন, বা মানুষের কত কাছের লোক ছিলেন। ঠিক আছে। সেটা জনগণই আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ উপাধি দিয়েছে। এটা আওয়ামী লীগ মেনে নিল কি নিল না সেটা ব্যাপার না। মনে করেন আরেকটা এক্সাম্পল দেওয়া যায় যে বঙ্গবন্ধুকে জাতির জনক বলা হয়, হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুকে জাতির জনক অনেকেই মানে না, অনেকেই মেনে নিতে এটা পারে না। এটা সুন্দর কথা বলছেন যে বঙ্গবন্ধুকে অনেকেই জাতির জনক বা জাতির পিতা হিসেবে অ্যাকসেপ্ট করে না। এই না, ক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে কি বঙ্গবন্ধুকে জাতির জনক বলা উচিত আমাদের, নাকি আহ আহ, আহ, অন্যান্য কিছু না, দলের সেটা মতো আপনি সেটা বলবেন যে সম্পূর্ণই জাতির জনক বলা সম্পূর্ণই উচিত করে? সম্পূর্ণ এটা রাজনীতির একটা বিষয়। তবে আমাদের ইসলামের দৃষ্টিতে যদি দেখা যায়, হ্যাঁ, তাহলে না, আমি সেখানে জানতে চাচ্ছি আমাদের রাজনৈতিক ইসলামে ভাবে, যদি রাজনৈতিক না, ভাবে আপনি ঠিক বলেন। আছে, আমি বলতেছি যে ইসলামের দৃষ্টিতে যদি আপনি যদি দেখেন, তাহলে সেখানে সেখানে বলা হয়েছে ইয়া আবিকুম ইব্রাহিম ও সুম্মা কুমুল মুসলিমিন, অর্থাৎ মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম। ঠিক আছে। কিন্তু এখানে এখানে রাজনৈতিক ভাবে অনেক দেশের জাতির পিতা আছে, এখানে অনেকেই মেনে, শেখ মুজিব সাহেবকে অনেকেই জাতির পিতা মানে, অনেকেই মানে না। সেটা যার যার ব্যাপার। তবে আমার মনে হয় জোর করে কোনো শ্রদ্ধা আদায় করা যায় না। ঠিক আমরা আছে। যদি এই ক্ষেত্রে বলি আর যে উনি জাতির পিতা যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে না দেখি, যদি একটা সাধারণ একটা হুম, নেশন হিসাবে দেখি, যে ওনাকে যদি জাতির পিতা দাবি করা হয়, তাহলে কেন আসলে ওনার কোন অবদানের জন্য যে ওনাকে জাতির পিতা হিসেবে অ্যাকসেপ্ট করা উচিত, বা কেন ওনাকে না, জাতির সেটা পিতা হিসেবে accept সেটা করা উচিত হবে না? অনেকেরই অনেকেরই কথা হচ্ছে যে উনি আহ দেশের জন্য অনেক করেছেন, আমাদের দেশ স্বাধীনে ওনার অনেক অবদান আছে, এইসব এইসব মিলিয়ে উনাকে জাতির পিতা বলা হয়। তো ওইটা আসলে একটা বিতর্কিত বিষয়, অনেকেই মেনে নেয়, অনেকেই মেনে নেয় না। সেজন্য ওইদিকে আর যাচ্ছি না। যে ওটা যারা মেনে নেবে তাদের কাছে তো ঠিকই আছে, আর যারা নেয় না তাদের কাছেও ঠিক আছে। ঠিক আছে। সেই আচ্ছা জন্য আচ্ছা। আমি এটা বলতেছি আর কি। আচ্ছা, একটা জিয়াউর রহমান যদি সম্পর্কে যেহেতু এখানে এখানে যেহেতু জিয়াউর রহমান সাহেবের নাম যখন আসছে, তখন আমি কিছু কথা বলি যে আওয়ামী লীগও বলে যে আহ স্বাধীনতার আগে তো জিয়াউর রহমানকে কেউ চিনতো না। ঠিকই আছে, কেউ চিনতো না। কিন্তু স্বাধীনতার ঘোষণা যখন উনি যখন 26শে মার্চ, হ্যাঁ, জিয়াউর রহমান যখন 26শে মার্চ যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তারপর থেকেই জিয়াউর রহমানকে সবাই চিনতে শুরু করলো। ঠিক আছে। তারপর পাকিস্তান আর্মি থেকে জিয়াউর রহমান যখন আহ রিজাইন দিয়ে বাংলাদেশে আরো আর্মিদেরকে নিয়ে আসলেন, আসার পরে মানে এই ক্ষেত্রে আপনি বলতে রাজনীতির ধারে চাচ্ছেন যে পাকিস্তান আসার আর্মি পরে থেকে তিনি রাজনীতির পাকিস্তান আর্মি রাজনীতির থেকে কিন্তু জিয়াউর ধারে রহমান, কাছেও ছিলেন না। জি একটা সেকেন্ড আমাকে হ্যাঁ। দিবেন, যে পাকিস্তান আর্মি থেকে জিয়াউর রহমান কিছু আর্মি বাংলাদেশের পক্ষে নিয়ে আসছেন, আপনি যারা কি এটাই বলছেন? যারা বাংলাদেশ যারা বাংলাদেশের ছিল, তারা সবাই ওইখান থেকে রিজাইন দিয়ে বাংলাদেশ চলে আসে যুদ্ধের জন্য। ঠিক আছে। আপনি বলতে চাচ্ছেন তখন যে এটা এটা জিয়াউর রহমানের কারণেই সম্ভব হয়েছে, যে পাকিস্তানের আর্মি থেকে না, না, বাংলাদেশের সব শুধু আর্মি না, চলে না, আসে? না, 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 শুধু জিয়াউর রহমানের কারণে না, জিয়াউর রহমান সহ বাকি সবাই, হ্যাঁ, বাকি জি। সবাই চলে আসছে। আমি এই কথাটা বলছি যে জিয়াউর রহমান রাজনীতিতে আসতে চাননি, সেই জন্যই আমি বলছি। হ্যাঁ। আচ্ছা। 26শে মার্চ জিয়াউর রহমান সাহেবকে বিখ্যাত করে দিল। জিয়াউর রহমানের কিন্তু রাজনীতির ধারে কাছেও জিয়াউর রহমান কিন্তু রাজনীতিতে ধারে কাছেও ছিলেন না। তেলিয়াপাড়ায় একটা মিটিং হয়, সমস্ত যারা ও পাকিস্তান আর্মি থেকে বেরিয়ে আসছে,
হ্যাঁ, তাদের সবাইকে নিয়ে একটা মিটিং হয়। সেখানে কোনো লবিং টবিং এ জিয়াউর রহমান নাই। রাজনৈতিক ব্যক্তিত্ব যা বলছেন সেটাই তিনি মেনে নিয়েছেন। ঠিক আছে, খালেদ মুশাররফ মুক্তিযুদ্ধের সময় কে ফোর্স বানাবে, কে কি হবে, কে কোন সেক্টরে যাবে, লবিং করলো। তিনি রাজনৈতিক অনুগত থাকলেন, তার বাহিনীদেরকে নিয়ে যুদ্ধে গেলেন। তারপরে দেশ স্বাধীন হলো, তিনি তার সামরিক বাহিনীকে পুনর্গঠন করতে ব্যস্ত ছিলেন। ঠিক আছে, পাকিস্তানি আর্মি অফিসার হিসাবে শফিউল্লাহ থেকে চৌকুশ অফিসার 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 ছিলেন। তারপরেও তাকে সেনাপ্রধান বানানো হলো না, শফিউল্লাহকে বানানো হলো। উনি সেটাও ধন্যবাদ। মেনে নিলেন। যদি আরেকটা খালেদ বিষয় জানতে মুশাররফ। চাই এক্ষেত্রে যে আমরা অনেক মিডিয়াতে দেখেছি বা অনেক বাংলাদেশের বুদ্ধিজীবী, আমাদের দেশে কিন্তু অনেক বুদ্ধিজীবী রাজনৈতিক ভাবে জড়িত, কেউ হচ্ছেন আওয়ামী লীগের, কেউ বিএনপির, কেউ বা জামাত ইসলামের। সেক্ষেত্রে অনেক দৃষ্টিকোণ থেকে অনেক বুদ্ধিজীবীরা বা অনেক প্রবীণ সাংবাদিকরা বলে যাচ্ছেন যে আমি আবারও বলছি যে এটা রাজনৈতিক ভাবে হতে পারে, যে শেখ মুজিব নাকি ছিলেন ভারতের দালাল তৎকালীন যুদ্ধের সময় 1971 সালে। এই কমেন্টটা আপনি কিভাবে দেখেন আসলে? না না, ওইটার সাথে আমি একমত না। কারণ ইন্ডিয়ার সাথে তো আমাদের যুদ্ধ হয়নি, আমাদের যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে। ঠিক আছে, আর ইন্ডিয়া কিন্তু যুদ্ধের সময় ইন্ডিয়া আমাদেরকে অনেক হেল্প করছে। আমাদের দেশের তরুণরা ওইখানে গিয়ে ট্রেনিং দিছে, তারপরে ট্রেনিং শেষ করে এসে যুদ্ধে শরিক হয়েছে। ঠিক আছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, ওইটা আসলে ঠিক না। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, খালেদ মুশাররফ তারপরে আহ জিয়াউর রহমান সাহেবকে গৃহবন্দী করলেন। 7ই নভেম্বর সিপাহী জনতা মাধ্যমে তাকে বের করে নিয়ে আসা হলো। জিয়াউর রহমানের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। 74 সালের দুর্ভিক্ষের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক মারা যায়। সেই দেশ 1980 সালে নেপালে চাল রপ্তানি করছে, সেটা জিয়াউর রহমানের কারণেই সম্ভব হয়েছে। রাজনৈতিক প্রজ্ঞার কাছে শেখ মুজিবের 40 বছরের রাজনৈতিক মার খেল, জিয়ার মাত্র 3 বছরের রাজনৈতিক দূরদর্শিতার কাছে। সেজন্যই জিয়াকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না। ঠিক আছে, আর সেটা তো প্রমাণ হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম কাদের সরি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জি, কি কাদের ওবায়দুল কাদের সাহেব, হ্যাঁ। অবায়দুল কাদের সাহেব, কাদের সাহেব একটি ভাষণে বললেন যে ফুটনোট, হ্যাঁ, বলে জিয়াউর রহমানকে ছোট করতে চাইলেন, কিন্তু ইতিহাসের পাতায় ফুটনোট ছাড়া ইতিহাস সৃষ্টি হয় না। আর সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে যে জিয়াউর রহমানও মারা গেছেন এই আততায়ীর গুলিতে, বঙ্গবন্ধুও মারা গেছেন আততায়ীর গুলিতে, কিন্তু মরার পরে দেখা গেছে কে ইতিহাসের ফুটনোট আর কে ইতিহাসের সর্বাধিনায়ক। ঠিক আছে, ধন্যবাদ সেই জনাব জন্যই সেটা ফজিল। বললাম। আর এখন এখন একটি কথা বলি, যে ভাস্কর্য নিয়ে আপনি একটি কথা বলছিলেন, যে এখন ভাস্কর্য নিয়ে রাজনীতি হচ্ছে। ভাস্কর্যের বিরুদ্ধে আমার কোনো কথা নেই, ভাস্কর্য অনেক ইসলামী দেশও আছে। ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে এসে, হ্যাঁ, চাঁদাবাজি করছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি রাহাজানি, এমন কোনো কিছু নাই যা ওরা করে নাই। আমার কথা হচ্ছে যে ভাস্কর্য বানিয়ে যদি, হ্যাঁ, শুধু ভাস্কর্যই যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ভাস্কর্য বানিয়ে যদি ওটা পূজা করা হয়, ওটা ওটা দেখিয়ে যদি চাঁদা নেওয়া হয়, তাহলে তো ওটা মূর্তি পূজার না, সমান। এখানে ভাস্কর্যের বিষয় হচ্ছে ঠিক যে আছে। ভাস্কর্য হচ্ছে যে যদিও আমাদের বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, তো সেই ক্ষেত্রে আমাদের আলিম ওলামাগণ বলতেছেন যে ভাস্কর্য হারাম, বা ভাস্কর্য হারাম না, মূর্তি হারাম, কিন্তু সেই ভাস্কর্য যদি হুম, পুজো করা শুরু হয় তখন সেইটি হুম, হারাম হবে। আরেকটা রেফারেন্স ওনারা হ্যাঁ, বলেছেন যে আপনার যদি ভাস্কর্য, এই যে ভাস্কর্যকে ভবিষ্যতে পুজো করা হতে পারে, সেই দৃষ্টিকোণ থেকেই কোরআন হাদিসে আছে যে ভাস্কর্যকে বা মূর্তিকে হারাম করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে হুম, আবার অনেক রাজনীতিবিদ বা অনেক প্রবীণ সাংবাদিকরা বলতেছেন যে যদি পুজো করা হয় ওইটা তো একটা ভবিষ্যতের ব্যাপার, তো সেটা কেউ বলতে পারবে না যে ওটাকে পুজো করা হবে কিনা। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি বলেন যে যে ভাস্কর্য দেওয়া যাবে কিনা? না, যদি
সেটা যদি আওয়ামী লীগের উদ্দেশ্য থাকে, হ্যাঁ, যে ও ভাস্কর্যকে পুজো করা হবে, ভাস্কর্য দিয়ে চাঁদাবাজি করা হবে, তাহলে আমি ওটার না না, পক্ষে ওরা আছি। বলতেছেন যে আর শুধু যদি শাহজাহান স্রেফ যদি শাহজাহান কবির একটা ভাস্কর্য বক্তব্য করা ছিল। হয়, হ্যাঁ, স্রেফ জি যদি জি। ভাস্কর্য করা হয়, তাহলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমার তার মানে কোনো সমস্যা আপনি নাই। ভাস্কর্যের পক্ষে কথা বলতেছেন, যে ভাস্কর্য দেয়া বাংলাদেশের। ভাস্কর্যের পক্ষে বলছি আমি, ওই যে ওইখানে যে দুইটা যুক্তি দেখালাম, হ্যাঁ, যদি অত কিছুদিন আগে, ও মনে হয় 2 মাস আগের কথা হবে, নিউজে আসছে, ফেসবুকে দেখলাম, হ্যাঁ, যে একটা প্রাইমারি স্কুলে, ওইটা হয়তো বা আরো আগের, কিন্তু 2-3 মাস ওইটা আগে আর আমরা কি, দেখেছি ওইটা সবাই যে ওইটা শেখ ওইটা মুজিবুর ফেসবুকে রহমানের। আসছে। আমি বলতেছি যে একটা প্রাইমারি স্কুলে শিক্ষক, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা বয়স কত, হ্যাঁ, 6-7, 5-6-7 এইরকম, কিন্তু ওদেরকে নিয়ে চেয়ারের উপরে বঙ্গবন্ধুর একটা ছবি রাখা আছে, আর ওখানে সবাইকে বলতেছে, যা যা ওইখানে জোর হাত করে, মাথা নত করে প্রণাম করে, অর্থাৎ সালাম করে করে সবাই ক্লাসে যাওয়া। এই যদি উদ্দেশ্য হয়, আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের পরে কারো পায়ে যেন আমরা মাথা, কারো কাছে যেন আমরা মাথা নত না করি। হম, কিন্তু এই ধরনের যদি ঘটনা হয়, ভাস্কর্য বানিয়ে যদি এখন যদি দেখা যায় যে ওইটাতে প্রণাম করা হচ্ছে, এই ওইটা ক্ষেত্রে দেখি আমি আরেকটা কথা বলি, চাঁদা একটা নেওয়া হচ্ছে হচ্ছে, যে তাহলে এখানে এটা এখানে হচ্ছে, এখানে একটু সমস্যা আছে। জি, তা না যেমন হলে ফজিল বংশ ভাস্কর্য বিষয়, ইসলামী অনেক দেশে আছে, কোনো সমস্যা নাই। যে হ্যাঁ, এইখানে একটি কথা, যে একটা রাষ্ট্র চলবে রাষ্ট্রের নিয়মে, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী চলবে, বা রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে সেইটা নিয়ে চলবে। এখন যদি আমি একটা উদাহরণ দিই, যে ধরেন এই বাংলাদেশের একটা ইসলামিক রাষ্ট্র, সেই কারণে এখানে মূর্তি দেওয়াটা ঠিক হবে না আলিম ওলামাদের মতে, যে এটা একটা ইসলামিক রাষ্ট্র, সেক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ভাস্কর্য বিরোধী, সেজন্য বাংলাদেশে কোনো ভাস্কর্য বসানো যাবে না। সেই ঠিক জিনিসটা যদি না ভারতে হয়, না, যদি সেটা বলেন যে সেটা ভারতে সেটার প্রচুর পক্ষে আমি না, পরিমাণ, সেটার পক্ষে আহ, আমার আমার কথা আমি হচ্ছে প্রশ্ন শেষ ইসলামী, করে ফেলি আপনাকে, হ্যাঁ, যে ইসলামী অনেক দেশেও কিন্তু ভাস্কর্য আছে। জি, আমি বললাম তো, কথাটা শেষ করি আপনাকে, শুধু প্রশ্নটা যেটা যদি হচ্ছে যে, সেম যদি ভাস্কর্যই করা হয়। জি আমি প্রশ্ন বলেন। শেষ করি, যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, সেই জন্য ভাস্কর্য দেওয়া যাবে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি ভারতে কিন্তু মুসলিমরা সংখ্যালঘু, সেক্ষেত্রে যদি ভারতে যদি প্রচুর পরিমাণ মূর্তি প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি, সেই ক্ষেত্রে মুসলিমদের কি আন্দোলন করা ঠিক হবে কিনা? না, সেটা কিন্তু তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু আমাদের আমাদের ধর্মে বলা আছে, যার যার ধর্ম যার যার কাছে অনেক প্রিয়, ঠিক আছে। জি অতএব তাদের ধর্মের মূর্তি দেয়া ঠিক আছে, তাদের ধর্মে মূর্তি বানিয়ে ওটাকে পুজো করা ঠিক আছে, ওটাকে প্রণাম করা ঠিক আছে, ওখানে গিয়ে ভক্তি দেয়া ঠিক আছে, হ্যাঁ, জি, তাদের ধর্মের জন্য ঠিক আছে, ভারতের কিন্তু সরকার আমাদের ভারতের ধর্মের জন্য সরকার সেটা যদি, ঠিক জি না। জি, ভারতের সরকার যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে বা এলাকায় এলাকায় মূর্তি স্থাপন করে, বা এরকম হাজার হাজার ভাস্কর্য স্থাপন করে, সেই ক্ষেত্রে ইসলাম কতটুকু ইসলাম বিদ্বেষী কাজ হবে, বা মুসলমানদের না এটা না সমর্থন করা ঠিক হবে না কিনা, বা সেই দেশের না, সংখ্যালঘুদেরকে সেখানে কি তো করা উচিত আসলে? এখানে, না, সেখানে সংখ্যালঘু মুসলমান, আর তাদের ধর্মটাই হচ্ছে হিন্দু ধর্ম। তাদের ধর্মেই দেয়া আছে যে আহ পুজোটা, হ্যাঁ, যেমন জি আমাদের 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 আছে রমজানের ঈদ, হ্যাঁ, তারপরে আছে জি জি। কুরবানির ঈদ, আমরা যেভাবে উৎসব পালন করি, তারা সেভাবে তাদের পুজোগুলো পালন করে, ঠিক আছে। অতএব সেটা হলো একটা বিষয়, আর ভাস্কর্য হলো অন্য একটা বিষয়। ভাস্কর্য, তো আমি তো বললাম, যদি স্রেফ যদি ভাস্কর্যই করা হয়, তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের এখন যে অবস্থা, তাদের যে নীতি, যে বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসতে পারলেই কোটিপতি হওয়া যায়, ঠিক আছে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, কানাডার মতো জায়গায় বেগম পাড়া করা হয়েছে, হ্যাঁ, শুধু জি জি। আওয়ামী লীগের নেতারা, ঠিক আরেকটু আছে। স্পেসিফিক জানতে চাই, আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে এই বিষয়ে, যে আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাই, যে একটা দেশ চলে, আমি আবার বলতেছি, যে একটা দেশ চলে একটা দেশি সংবিধান অনুযায়ী, এবং সেখানে প্রত্যেকটি দেশই চায় যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে। তো সেই ক্ষেত্রে হুম, বাংলাদেশে যে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে যে রাষ্ট্র পরিচালনার একটা প্রক্রিয়া চলতেছে, সেক্ষেত্রে যে ইসলামী রাষ্ট্রের কারণে যে বাংলাদেশে ভাস্কর্য হবে না, কিন্তু একই জিনিস যদি আহ হিন্দু ধর্মাবলম্বীরাও কি যদি আন্দোলন করে, যে কারণ হচ্ছে যে মূর্তি হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটা প্রিয় জিনিস, বা তাদের আহ আহ, আহ, ধর্মের জায়গা, সেক্ষেত্রে যদি হিন্দুরা যদি আন্দোলন করে যে বাংলাদেশে
প্রতিটি এলাকায় এলাকায় মূর্তি বসানো হোক, কারণ হচ্ছে মূর্তি তাদের একটি ভক্তি জায়গা। সেই ক্ষেত্রে আবার অন্য ক্ষেত্রে যদি বলে যে মুসলমানরা বলতেছে যে মূর্তি বসানো যাবে না তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আর হিন্দুরা যদি বলে যে আমাদের আমরা তো হিন্দু, আমাদের আমাদের জন্য অন্তত মূর্তি বসানো হোক, সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্রের বা সরকার প্রধানের ভূমিকাটা কি হবে, কি করা সেটা উচিত? কিন্তু না, সেটা সরকারের কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত রাষ্ট্রপ্রধানের নাকি ব্যাপার। তবে রাষ্ট্রীয় আমার কথা হচ্ছে আমাদের দেশে প্রতিটি প্রতিটি জেলায় বলেন, প্রতিটি এলাকাতেই হিন্দুদের মন্দির আছে, ঠিক আছে? অতএব আবার যে সেক্ষেত্রে ঘরে আমাদের ঘরে যে মুসলমানদেরও কিন্তু মসজিদ আছে। আমি বলতে চাইতেছি যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করা হয়, কারণ রাষ্ট্রীয়ভাবে একটা জিনিস যে পুরো নেশন বা পুরো দেশে সেটা হবে। আর আপনি যেটা বলতেছেন যে মন্দির, সেটা হিন্দুদের আছে, মুসলমানদেরও মসজিদ আছে, কিন্তু ওটা রাষ্ট্রীয়ভাবে না। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে করা হয়, হিন্দুদের দাবি হচ্ছে যে মূর্তি দেয়া, আর মুসলমানদের দাবি হচ্ছে যে মূর্তি না দেয়া, সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে না করেন? হিন্দুতে না না আমি বুঝছি আপনার আপনার না যে না আপনি কি শুনতে এটা পাচ্ছেন? আসলে বিষয়টা একটু জটিল। আমি বলি যে হিন্দুদের যে মন্দিরটা প্রতিটি এলাকাতেই আছে। হ্যাঁ, আর তারা যখন পুজো করে, তাদের যখন পুজোর সময় আসে তখন তো রাষ্ট্রীয় ভাবেই করে। হ্যাঁ, রাষ্ট্রের তখন দেখা যায় যে রাষ্ট্রের যে প্রথম সারির নেতারা, প্রাইম মিনিস্টার পর্যন্ত, হ্যাঁ, ওইখানে যান, গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আসেন। হ্যাঁ, সেটা এক জিনিস, সেটা আছে, সেটা নিয়ে আমার মনে হয় না এত তর্ক করা ঠিক হবে। প্রতিটি হিন্দুদের প্রতিটি ঘরে ঘরে মূর্তি আছে, ঠিক আছে, প্রতিটি এলাকায় তো আছেই। আর যখন পুজোর সময় আসে তখন তো তারা প্রতিটি এলাকায় যে মন্দির আছে সেটাকে অনেক লাইটিং টাইটিং করে, অনেক অনুষ্ঠান করে, ঠিক আছে। অতএব মূর্তি এক জিনিস, আর মূর্তি হচ্ছে হিন্দুদের ধর্মীয় একটা একটা জিনিস, ঠিক আছে, যার যার ধর্ম যার যার কাছে প্রিয়। হ্যাঁ, আর আমি তো বললাম যে ভাস্কর্য যদি মূর্তির পর্যায়ে যদি নিয়ে যাওয়া না হয় তাহলে ভাস্কর্য কোনো সমস্যা না। কিন্তু ভাস্কর্য করে যদি আওয়ামী লীগের লোকেরা যদি ওইটা দেখিয়ে চাঁদা তুলে, অথবা তাদের অধীনে যারা আছে তাদেরকে যদি জোরপূর্বক যদি বলে যাও ওই ভাস্কর্যের কাছে গিয়ে ভক্তি দাও, হ্যাঁ, তাহলে ওটা ওটা ঠিক না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেক ঠিক রাজনৈতিক নেতা যে আপনার শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের কাছে গিয়ে সেখানে মিলাদ মাহফিল করতে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, বা এর ভবিষ্যৎ কি হতে না পারে এই ভাস্কর্য? না ওইটা ঠিক না, ওইটা ঠিক না। ওই ভাস্কর্যকে সামনে নিয়ে মেলাদ করা বা পুজো দেওয়া, বাস ওইখানে গিয়ে ভক্তি করা, ওইটার পক্ষে ইসলাম কখনো কোনো সময়, যারা ইসলাম লালন করে তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে ওটা কখনো মেনে নেবে বলে আমার মনে হয় না। আচ্ছা, যাই হোক, এখন আসি, যেহেতু আমাদের 20 সাল পর্যন্ত চলে আসছে, এখন আসি আমাদের আইন শৃঙ্খলার বিষয়ে, ঠিক হ্যাঁ, আছে। আমি সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করবো একটু পরেই। আরেকটা বিষয় ছিল, জানার ছিল যে আপনার এই যে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বাংলাদেশ, আপনি জানেন যে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার টানা 3বারের মতো ক্ষমতায় আছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে আসলে কি বাংলাদেশে এখনো গণতন্ত্র আছে নাকি, এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, বা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে আপনার মনে হয়? না, বাংলাদেশে এখন গণতন্ত্র আছে বলে শুধু আওয়ামী লীগের মুখেই গণতন্ত্র আছে, কারণ তারা একটা সুবিধাজনক অবস্থানে আছে, সেই জন্য তারা গণতন্ত্র বলে। আসলে গণতন্ত্র বলতে বাংলাদেশে এখন কিচ্ছু নাই। কেন মনে হয় বিকজ যে আপনার গণতন্ত্র নেই? কারণ হচ্ছে যে সেটা আমি বলছি। বারই শেখ দেখেন, হাসিনা সরকার বিরোধী তো নির্বাচনের মাধ্যমে বিরোধী তৈরি হয়েছে। আপনার কেন মনে হয় যে না, গণতন্ত্র? হ্যাঁ, গণতন্ত্র নেই। মনে হয় যে একটা এক্সাম্পল দেই, যেমন মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। বিরোধী দলকে কোনো সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না, বিরোধী দলকে কোনো কথা বলার স্বাধীনতা দেওয়া হচ্ছে না। হুম, আশ্চর্য লাগে যখন দেখা যায় উম, গাড়ি ভাঙছে সায়দাবাদ, হ্যাঁ, কিন্তু বিরোধী দলীয় নেত্রী আফুসিন খালেদা জিয়ার বিরুদ্ধে তখন কিতা কেস দেয়া হচ্ছে, ঠিক আছে, প্রথম সারির নেতাদের বিরুদ্ধে কেস দেয়া হচ্ছে। এইভাবে এক একজন নেতার বিরুদ্ধে, হ্যাঁ, ফখরুল ইসলাম আলমগীরের আলমগীরকে অন্তত 80টার উপরে কেস দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে হামলা করে
আর মানুষকে কেসের ভয় দেখিয়ে দেশ শাসন, দেশের উন্নয়ন হয় না। ঠিক আছে, তারপরও দেশের, আমি আমি বলছি যদি যে বলি যে বর্তমান যে দেশের উন্নতি একদম, দেশের অর্থনীতি থেকে শুরু করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা পত্রিকা দেখলাম যে বাংলাদেশের অর্থনীতি এখন ভারতের চাইতে এগিয়ে, পাকিস্তানের চাইতে এগিয়ে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, বাংলাদেশ কি উন্নতির দিকেই যাচ্ছে না, নাকি? ঠিক আছে, বাংলাদেশ যে উন্নত হচ্ছে না বা বাংলাদেশে যে উন্নতি করছে না সেটা আমি বলছি না। বাংলাদেশে প্রচুর উন্নতি হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ডেভেলপড হচ্ছে, সেটাও ঠিক আছে। আবার পাশাপাশি বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু অবিশ্বাসযোগ্য। হ্যাঁ, বছরে বছরে দেখা যায় হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি যেটা হ্যাঁ, আপনি বলছেন, আশ্চর্য দুর্নীতি লাগে। কি অন্য দুর্নীতিটা অনেক এমন সরকার পর্যায়ে চলে গেছে যে দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে যে আশ্চর্য লাগে যখন দেখা যায়, হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার, হ্যাঁ, স্রেফ সে গাড়ির ড্রাইভার হয়ে যদি 250 কোটি টাকার মালিক হয়, তার উপরের লেভেলের যে নেতারা আছে তাদের অবস্থা কি? হ্যাঁ, এই তার মানে আপনি এইদিকে শেখ হাসিনার এইদিকে একটা, শেখ হাসিনার নজর দেওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা ক্ষমতার লোভে, হ্যাঁ, ক্ষমতায় থাকার লোভে প্রশাসন সহ দলীয় নেতাকর্মী এবং যারা আছে সবাইকে এমন ভাবে ছাড় দিচ্ছেন, এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন আর শেখ হাসিনা কন্ট্রোল করতে পারতেছেন না। যে অবস্থা, আজকে আমাদের দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। হ্যাঁ, যার যা খুশি করতেছে। আমাদের দেশে 3 বছরের বাচ্চা থেকে ধরে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের আইনের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ হলো জনগণের বন্ধু হবে। হ্যাঁ, কিন্তু দেখা যায় আমি যদি বিপদে পড়ে, আমি একটা সমস্যা পড়ে যদি পুলিশের কাছে যাই, পুলিশ আমার সমস্যার সমাধান না করে আমাকে বলে যে তুমি তোমার ফ্যামিলি দেখে, হ্যাঁ, 1 লক্ষ টাকা নিয়ে দাও, না হলে এই দেখো ইয়াবা, এই দেখো ফেন্সিডিল, এইগুলা দিয়ে তোমাকে কেস দিয়ে জেলে ভরে দেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। হ্যাঁ, রায়হানের মতো একটা ছেলেকে হুম থানায় নিয়ে পুলিশ অফিসার কিভাবে পিটিয়ে মেরেই ফেললো, সে মাত্র 10,000 টাকার জন্য। সেটা তো আমরা সবাই জানি, দেশের সবাই জানে, আজকে ওয়ার্ল্ডের সবাই জানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। কিছুদিন আগে আরেকজন পুলিশ অফিসার বলছে যে কেউ যদি আহ কিতা শেখ মুজিবুর সম্পর্কে কিছু কথা বলে, হ্যাঁ, তাহলে হাত ভেঙে দেবে। ওটা তো প্রজাতন্ত্রের পুলিশের মুখে ওটা ওটা শোভা পায় না। কারণ পুলিশের বন্ধু, অন্যান্য দেশে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু আমাদের দেশে হচ্ছে পুলিশ জনগণের বন্ধু না, জনগণের শত্রু। হ্যাঁ, পুলিশের কাছে আপনাকে গেলে আপনি যে আমার, নিরাপত্তা পাবেন, সেই নিরাপত্তার কোনো চান্সই নাই। জি জি, সেই ক্ষেত্রে ঠিক আপনি যে আছে, পুলিশ এই হচ্ছে প্রশাসন আমাদের যেটা দেশের অবস্থা। জনাব ফজলুর রহমান চৌধুরী, যে পুলিশ প্রশাসনের কথা যেটা বলতেছেন, যে আমরা কিন্তু এর আগেও দেখি যখন যখন জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল, বা শের মোহাম্মদ এরশাদ জোরপূর্বক ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু সেই একই রকম পুলিশের, মানে অনেক সময় অনেক রাজনীতিবিদ, প্রবীণ সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ সরকার যখন যেই সরকার যায়, সেই সরকারের অধীনেই আমাদের প্রশাসন কাজ করে, বা সেই সরকারের কথা মতোই প্রশাসন কাজ করে। সেই ক্ষেত্রে আসলে কি বলবেন, আমাদের প্রশাসন কি আসলেই স্বাধীন, নাকি যেই সরকার যাবে সেই সরকারের পক্ষেই কাজ করতে বাধ্য, বা আমাদের না, প্রশাসন যে কিরকম না, হওয়া উচিত? ঠিক আছে, প্রশাসন যে সরকার যায় আমাদের দেশের সিস্টেম অনুযায়ী, যে সরকার যায় সেই সরকারের পক্ষে কাজ করে। কিন্তু বিএনপির সময়ে প্রশাসন যে কাজ করছিল, আর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন যেভাবে কাজ করছে, বিএনপি বিএনপির সময়ে যেটা ছিল সেটা তো ছিল শিশুকাল, এখন তো পুরো যৌবনে চলে এসছে। ঠিক আছে, এই জন্যই বলছি যে এখন যেটা হচ্ছে সেটা মানে এমন ভাবে দলীয়করণ করা হয়েছে সবকিছু, হ্যাঁ, যেটা বলতে গেলে লজ্জাই লাগে যে দেশের এই অবস্থা। ঠিক আছে, আর 86 আপনি এরশাদ আপনি সাহেবের বলতে চাচ্ছেন যে এরশাদ সাহেবের বর্তমান সরকারের, এরশাদের আন্দোলনের কথা যেটা আপনি যেটা বললেন, তখন খালেদা জিয়া, শেখ হাসিনা, দুনেত্রী এবং সবাই জোটবদ্ধভাবে আন্দোলন করছিলেন। ঠিক আছে, তারপরে দেখা গেল যে জোটবদ্ধভাবে আন্দোলন করছেন যে এরশাদকে না নামানো পর্যন্ত, হ্যাঁ, আর কোন নির্বাচনে এরশাদের সাথে কেউ নির্বাচনে যাবে না। হ্যাঁ, তখন শেখ হাসিনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে একটা ভাষণ দিয়েছিলেন যে স্বৈরাচার এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান, দেশের শত্রু, তাদেরকে আপনারা সবাই চিনে রাখবেন। ঠিক আছে, তারপরে এরশাদ সাহেব যেভাবেই হোক শেখ হাসিনাকে টাকার বিনিময়ে, হ্যাঁ,
শেখ হাসিনাকে কিনে ফেলেন। তারপরে শেখ হাসিনা এরশাদ সাহেবের সাথে ৮৬ নির্বাচনে যান। হ্যাঁ, তখন এরশাদ শেখ হাসিনাকে টিভিতে, তখন বিটিভি ছিল, বিটিভিতে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য উনি ব্যবস্থা এবং করে আপনি কি দিলেন। বলতে তখন চাইছেন যে হুসেইন দিনে মোহাম্মদ যখন, আমার এরশাদের কথাটা সাথে শেখ শেষ করি, হাসিনার আমার টাকা কথাটা শেষ জড়িত করি, হয়েছিল? জি বলুন আমার শুনুন। কথাটা শেষ করি। হ্যাঁ, তখন শেখ হাসিনা যখন দিনে যখন সমাবেশ করছিলেন তখন বলছিলেন স্বৈরাচার এরশাদ। হ্যাঁ, আর রাতে যখন টিভিতে যখন জনগণের উদ্দেশ্যে যখন শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন তখন বলছিলেন আমি এরশাদ সাহেবের সাথে নির্বাচনে যাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তখনই শেখ হাসিনার নামে একটা কথা চলে এসেছিল, ৮৬ বেঈমান। তখন তিনি চশমা পরতেন, ৮৬ বেঈমান চশমা পরা বুবুজান। আর খালেদা জিয়া, উনি বলছিলেন আমি স্বৈরাচার এরশাদের সাথে কোনো নির্বাচনে যাব না। উনি যান নাই, তারপরে উনার নামের সাথে জড়িত হয় আপুসির নেত্রী। এখানে দুই নেত্রীর মধ্যে তফাৎ। ঠিক আছে, এবং যদি দুই নেত্রীর এখানে আপনি জনপ্রিয়তা নিয়ে যদি আপনি যদি বলেন, খালেদা জিয়াকে বলতেছেন যে আপসহীন নেত্রী, হুম, নির্বাচনে না যাওয়ার জন্য, আর সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে বলছিলেন যে আপনি জাতীয় বেঈমান। এই না, সেটা আমার কথা নয়, সেটা শেখ হাসিনা নিজের মুখেই বলছেন যে সে স্বৈরাচার এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান, দেশের শত্রু, তাদেরকে চিনে রাখবেন। দ্যাট মিনস উনি যখন নির্বাচনে যখন গেলেন, তাহলে তো উনি যেটা বলছেন সেটাই ঠিক আছে। তারপরে জনপ্রিয়তার দিক থেকে যদি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কথা যদি আপনি যদি বলেন, তাহলে জনপ্রিয়তার দিক থেকেও শেখ হাসিনা থেকে খালেদা জিয়া অনেক উপরে। কারণ দেখা আরেকটা গেছে কথা যে চলে যতটা আসছে যতটা জনপ্রিয়তার জাতীয় মধ্যে দিয়ে নির্বাচন যে, হয়েছে, জি যতটা জি জাতীয় এখানে নির্বাচন, হ্যাঁ, নির্বাচনে 5টি করে সিটে শেখ খালেদা জিয়া দাঁড়িয়েছেন, বিপুল ভোটের মাধ্যমে উনি 5টি সিটে জয়লাভ করছেন। শেখ হাসিনা ঢাকায় 2টিতে, আর উম, টুঙ্গিপাড়ায় এখানে 1টিতে। আরেকটা হ্যাঁ, বিষয় হচ্ছে দেখা যে গেছে যে ঢাকার 2টিতে উনি ফেল জনাব করছেন, কাদের মজীদি, টঙ্গিপাড়ায় যদি একটা টঙ্গিপাড়ায় সময় ফাঁস দিই। করছেন। এখানে হচ্ছে যে একটি কথা আপনি অনেক স্পষ্ট করে বলেছেন যে যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যজোট হয়ে তারা এরশাদের সাথে নির্বাচন করার প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল। সেই ক্ষেত্রে আপনি বলতেছেন যে হুসেইন মাহমুদ এরশাদের টাকার কাছে শেখ হাসিনা বিক্রি হয়ে গিয়েছিল, এবং তারপর শেখ হুম। হাসিনা বা তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচনে গিয়েছিল। এই ক্ষেত্রে যদি আপনি ধরেন তখনও এরশাদ সাহেব যেই প্রক্রিয়ায় ক্ষমতায় ছিলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার কি সেই একই প্রক্রিয়াতেই ক্ষমতায় আছে, বা আপনি কি হ্যাঁ, বলবেন? ও ও না, লাস্ট যে নির্বাচনটা হলো, হ্যাঁ, 2018 সালের ডিসেম্বরে যে নির্বাচনটা হলো, সেটা তো কোনো নির্বাচনই না। সেটা দিনের ভোট, রাতের আধারে, হ্যাঁ, হয়ে গেছে, প্রশাসনের সহযোগিতায়, নির্বাচন কমিশনারের সহযোগিতায়। হ্যাঁ, ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল রাত্রেই, শুধু গণনা হয়েছে দিনে। এই যে অবস্থা, হ্যাঁ, এই যে ক্ষমতার লোভ, এই যে জনগণের কাছে যেতে, জনগণের কাছাকাছি যেতে যে আওয়ামী লীগ ভয় পায়, সেটাই তার প্রমাণ। নিরপেক্ষ নির্বাচন দিলেই তো প্রমাণ হয়ে যাবে কার জনপ্রিয়তা কতটুকু। ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ ভয় পায়, আওয়ামী লীগ জানে যে আওয়ামী লীগ জনগণের কাছে গেলে তাদের বেইল নাই। সেই জন্যই আওয়ামী লীগ যখনই আসে, হ্যাঁ, তখনই আহ, তখনই ব্যাংক থেকে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আহ, নেওয়া হয়, শেয়ার বাজার ধ্বংস হয়। হ্যাঁ, এইগুলো আর কি, এইগুলা জনগণ জানে। এই ভয়ে আর মনে করেন বর্তমানে, একটি কথা বলি যে বর্তমানে যত কাজ হচ্ছে সবই আওয়ামী লীগের কন্ট্রাক্টরদের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, হম, জি এখানে দেখা গেছে যে মনে করেন একটা ব্রিজ, 5 লক্ষ টাকা বাজেট একটা ব্রিজের, সেখানে দেখা গেল 50 থেকে 60 লক্ষ টাকা, সরি 5 কোটি টাকা বাজেট, সেখানে দেখা গেল যে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে, হম, রটর বদলে বাঁশ দিয়ে, হম, ওটা করে দেয়া হলো। সেটা সবাই জানে। তারপরে কি হলো, কিছুদিন যেতে না যেতেই ব্রিজটা ভেঙে গেল, কালভার্ট ভেঙে গেল। হ্যাঁ, তখনই তো সাধারণ জনগণ বলে বিনা বুটে ফাঁস, রটের বদলে বাঁশ। ঠিক আছে, এই আচ্ছা আচ্ছা। রড না দিয়ে বাঁশ দিয়ে, বাঁশতে জনগণকে যে যেভাবে আওয়ামী লীগ বাঁশ দিতেছে, তাদের জনগণের কাছাকাছি যাওয়ার আর অবস্থা নাই। সেই জন্যই ওরা জনগণকে এত ভয় পায়, নির্বাচনকে ভয় পায়। নির্বাচন কমিশনার তো এতই অপদার্থ যে 40 জনের মতো সুশীল সমাজের ব্যক্তিরা ওনাকে পদত্যাগ করতে বলছেন।
তারপরেও উনি বসে আছে। ঠিক আছে, কিভাবে নির্বাচন হচ্ছে সেটা সবাই জানে। হ্যাঁ, মানুষকে ভোট সেন্টারে যেতে দেয়া হচ্ছে না, জোরপূর্বক মানুষের ভোট দেয়া হচ্ছে। হ্যাঁ, সবগুলোই আওয়ামী লীগের লোকেরা করতেছে। এখানে ভোটের যে সিস্টেম ছিল, ভোটের যে একটা ভোট আসলে যে একটা এখান থেকে আনন্দ আপনার করতো কাছে মানুষ, একটা যে সেটা বিষয় জানতে সেটা চাই অনেক আপনার আগেই নির্বাচনে অনেক চলে গেছে। আগের তৎকালীন সময়ের যে 19 দশকের 90 দশকের যে নির্বাচন ছিল বা 2010, 2010, 2000 এর আগে যে নির্বাচনগুলো ছিল, সেই ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ আর বর্তমান সময়ের নির্বাচনের পরিবেশের মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন কি না আসলে? দিন রাত পার্থক্য, এটা আমি কেন, আপনিও দেখবেন, সবাই দেখবে সেটা। ঠিক আছে, আগের নির্বাচনে এতটা, আগের নির্বাচনে যে কিছু যে জাল ভোট পড়তো না সেটা না, কিছু যে কারচুপি হতো না সেটা না, আগে নির্বাচন হতো। কিন্তু এখন তো একদম নির্বাচন কমিশন একদম ল্যাংটা হয়ে গেছে, একদম নির্বাচন ব্যবস্থাকে উলঙ্গ করে ফেলছে। ঠিক আছে, এখন তো আর আগের সেই আনন্দ নাই। আর আওয়ামী লীগও জানে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন দেয়া হয় আর যদি আওয়ামী লীগ যায়, তাহলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে সেটা ওরা নিজেরাই জানে। সেই জন্যই ওরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না, নিরপেক্ষ নির্বাচন করতে চায় না। ঠিক আছে। জি, জনাব ফজলুর রহমান চৌধুরী সাহেব, এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে বলতে চাই যে বর্তমান যে বাংলাদেশ সরকার, সেই সরকারের অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে, আবার অনেক বিশ্ব রাজনীতিবিদগণ বাংলাদেশ সরকারের প্রশংসা করেই যাচ্ছে যে বাংলাদেশ সরকারের এর, চক্ষুষ যে স্কিল যেটা আছে সেটার মাধ্যমে বাংলাদেশকে অনেক বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে অনেক পিছুটানো আছে যে বাংলাদেশ যে সবচেয়ে বেশি যেটা আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, যে সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রশাসন, যে স্বাধীন মানুষ যেখানে আছে, যে স্বাধীন মানুষের যে স্বাধীনতাটুকু, যেমন বলেন আপনার বাক স্বাধীনতা বা যে নিরপেক্ষ যে আইন আইন প্রয়োগের স্বাধীনতা বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে নেই। বা গ্রুপিং করার কারণে বা একপাক্ষিক রাজনৈতিক দল সারা দেশকে ক্ষমতায়নের কারণে সাধারণ মানুষ আহ আইনের সঠিক প্রয়োগ, সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ না, বা সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, বা সাধারণ মানুষ আসলে এক আহ, আপনার একপেশে হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা সাধারণ একদমই মানুষের ঠিকই অবস্থা আছে। কেমন না? কারণ সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কথা তো আগেই বললাম, তাদের কাছে গিয়ে তো কোনো সহযোগিতা পাচ্ছে না। ঠিক আছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। হ্যাঁ, আওয়ামী লীগ সব দিক থেকেই তারা সেফ জোনে আছে, তাদের কোনো সমস্যা নাই, তাদেরকে পুলিশ প্রশাসন থেকে ধরে সবাই তাদেরকে তোয়াজ করতেছে। কিন্তু সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। বিকজ যেখানে যেখানে বিরোধী দল, বিএনপির মতো দল রাস্তায় দাঁড়াতে পারতেছে না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কি সেটা তো অনুমান করা যায়। চারজন, যদি বিরোধী দলের যদি 4-5 জন লোক মিলে যদি একটি রুমের ভিতরে যদি একটা সভা করে বা আলোচনা করে, সেখানেও পুলিশ এবং আওয়ামী লীগ দেশের দেশের সর্বনাশ করতেছে সেই গন্ধ খুঁজে পায়। ঠিক আছে, কিন্তু তনু তনু হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। সাগররুনি হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। তনু যেখানে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে তনুকে হত্যা করা, দর্শন করার পরে হত্যা করা হয়েছে, সেই জায়গাটার ভিতরে আশ্চর্য লাগে, সেই জায়গাটার ভিতরে কিভাবে একটা মেয়েকে দর্শন করে হত্যা করা করা যেতে পারে, সেটা আমাদের দেশেই সম্ভব। কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো বিচার হয়নি আপনি কি মনে করেন আমাদের যে দেশে। দেশে যে আইন শৃঙ্খলার অবনতিবাদ বা দেশে যে দেশে তো আহ, আইন শৃঙ্খলার অবনতি কি, অনেক দেশে তো আকারে যে আওয়ামী লীগের পক্ষে ছাড়া কোনো আইন শৃঙ্খলাই নাই। আগেই তো বললাম যে আপনি ফজলুর যদি, রহমান, আমি আপনি এটা যদি বলতে চাচ্ছি যে থানায় যদি যান, পুলিশের কাছে যদি আপনি যান, হ্যাঁ, গিয়ে যদি আপনি যদি হেল্প চান, পুলিশ আপনাকে বলবে যে কোথা থেকে এসছো, অমুকান থেকে এসছি। ঠিক আছে, তুমি তোমার ঘর বাসায় ফোন দাও, ফোন দিয়ে বলো 1 লক্ষ টাকা নিয়ে আসতে অথবা 50,000 টাকা নিয়ে আসতে। হ্যাঁ, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। তা না হলে এই দেখো আমার কাছে ফেন্সিডিল আছে, ইয়াবা আছে, এইগুলো আমি তোমার তোমার কাছে পাইছি বলে তোমাকে কেস দিয়ে আমি জেলে ঢুকিয়ে দিব। এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা। হ্যাঁ, সাধারণ মানুষ তো এখন না পারতেছে বলতে, না পারতেছে কাঁদতে।
এ কি এমন একটা একটা বিভৎস অবস্থার মাঝে আছে। ঠিক আছে, দেশে জি জি। কোনো আইন শৃঙ্খলা নাই, একমাত্র আওয়ামী লীগ হলেই সবকিছু সম্ভব। ঠিক আছে, আওয়ামী লীগ হলেই কিছুদিনের ভিতরে কোটি কোটি টাকা বানানো সম্ভব। হ্যাঁ, আওয়ামী লীগ হলেই ঠিক আছে। এবং আওয়ামী লীগের পক্ষে কিছু দালাল আছে যারা সবসময় ইয়ে করে। দেখা গেছে যে বঙ্গবন্ধু যখন মারা গেছেন তখন কিন্তু আজকের যে আওয়ামী লীগের নেতারা লম্বা লম্বা কথা বলে, হ্যাঁ, লম্বা লম্বা কথা বলে, তখন একটি লোকও কিন্তু বঙ্গ 32 নম্বরের বাসায় যায় নাই। শেখ হাসিনাও কিছুদিন আগে বলছিলেন যে আমার একটি প্রশ্ন আমি এখনো খুঁজি, যে এত বড় একটা দল, হ্যাঁ, এত এত লক্ষ লক্ষ মানুষ যে দলের, হ্যাঁ, এখানে কি একটি মানুষও ছিল না বুকে সাহস করে যে আমি 32 নম্বরের বাসায় যাই? আর আজকে সবাই যা বলতেছে ওরা সব বাটফার। হ্যাঁ, ওরা টাকার জন্য এসব কিছু বলতেছে। ওরা টাকার জন্য সব কিছু বলতেছে। শেখ মুজিব শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল সেটা সবাই জানে। ঠিক আছে, আর এখন এখন সবাই খুব খুব সবার প্রেম খুব, হ্যাঁ, শেখ মুজিবকে নিয়ে আর আওয়ামী লীগকে নিয়ে। সেক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আহ, বাংলাদেশের বর্তমান অবস্থার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে বর্তমান আওয়ামী লীগ সরকার অনেক দিন ধরে ক্ষমতায় আছে। সেই ক্ষেত্রে এই সরকারের যদি বলেন যে সফলতা এবং ব্যর্থতা, তাহলে আপনি কোন কোন দিকগুলোকে আপনি আসলে আহ, আপনার না, দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? হ্যাঁ, সফলতা যে নাই সেটা আমি বলবো না, অনেক সফলতা আছে। তবে ব্যর্থতার পাল্লাটা অনেক ভারী। হুম, সফলতা আছে, দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর মতো পদ্মা সেতু করতেছে নিজের অর্থায়নে, সেটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অনেক ফ্লাইওভার দেখেন যে হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সরকার পদ্মা সেতু করতে পারবে না, বা বা এই সরকার যদি পদ্মা সেতু করেও সেক্ষেত্রে মানুষ যখন পদ্মা সেতু উঠবে পদ্মা সেতু ভেঙে পড়বে। তখন আহ, একজন বিরোধী দলের নেত্রী যিনি কিনা এর আগেও সরকার প্রধান ছিলেন, এমন একজন নেত্রীর আহ, কাছ থেকে কি সাধারণ জনগণ এইরকম কমেন্ট আশা করে কিনা? না, আমি আমি একটা কথা বলি। একটু আগেই তাদের তাদের কন্ট্রাক্টরদের কথা বলছিলাম। ঠিক আছে, রড না দিয়ে বাঁশ দিছে। যদি পদ্মা সেতুতে যদি ওরা যদি রটের বদলে বাঁশ বাঁশ ইউজ করতো, হ্যাঁ, তাহলে তো ঠিকই খালেদা জিয়া যে কথাটা বলছেন যে ওটা উঠবেন না, উঠলে ভেঙে যাবে। ঠিক আছে, কিন্তু না, এটা তো রাজনীতির একটা বক্তব্য ছিল। রাজনীতি বক্তৃতা দিতে গেলে অনেক সময় অনেক কিছু বলতে হয়। তবে এটা স্বীকার করা যায় যে পদ্মা সেতুর মতো একটা সেতু বাংলাদেশে হচ্ছে, সেটাও অনেক বড় বিষয়। হুম, এবং ধন্যবাদ অনেক জনাব। উন্নয়নমূলক কাজ হচ্ছে আরো। আওয়ামী লীগ সরকার আজকে 12 বছর যাবত, হ্যাঁ, দেশ পরিচালনায় আছে। দেশের অবস্থা আরো অনেক ভালো হওয়ার কথা ছিল যদি তাদের দলের নেতা কর্মীরা যদি সেই ক্ষেত্রে যদি লুটপাটে আপনি ব্যস্ত মনে না করেন যে থাকতো। স্বাধীনতার পর বা পর অবশ্যই বাংলাদেশের চাইতে পাকিস্তান অনেক এগিয়ে ছিল, কিন্তু এখনো কিন্তু পাকিস্তান এই অবস্থায় এসে পাকিস্তান কিন্তু বাংলাদেশ চেয়ে অনেক পিছিয়ে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশ কি আসলেই যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল তার চাইতে বেশি এগিয়ে যাচ্ছে বা যাবে, বা উম বাংলাদেশ না, না, বাংলাদেশ ঠিক মতো যতটা এগিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, বাংলাদেশ আজকে মালয়েশিয়ার মতো হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না দুর্নীতির কারণে। আর যাচ্ছে? আপনি যদি পাকিস্তানের যত মালয়েশিয়ার কারণে কথা হচ্ছে, বলেন, পাকিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। মালয়েশিয়া কিন্তু মাহাথির মোহাম্মদ এক যুগে কিন্তু অনেক বছর ক্ষমতায় ছিলেন। সেই হুম, ক্ষেত্রে আপনারও কি মনে কিন্তু হয় না যে একটা এই সরকার অনেক মাতির ক্ষমতা মাতির থাকলে মোহাম্মদ সাহেব মাতির মোহাম্মদ মাতির মোহাম্মদ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন তার দলের লোক হোক, হ্যাঁ, বা অন্য কেউ হোক, কাউকে দুর্নীতির সাথে ঘেঁষতে দেন নাই। হ্যাঁ, সেখানে তিনি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দুর্নীতি, জিরো সেই ক্ষেত্রে জিরো কিন্তু মাহমুদ টলারেন্স মোহাম্মদ নিয়েছিলেন। নির্বাচন করে ক্ষমতা থাকে না, এক না এক ভাবে ক্ষমতা ছিলেন, অনেক বছর ছিলেন, তখন কিন্তু না, ইলেকশন সিলেকশন হলে এক না এক ভাবে ক্ষমতায় থাকার কারণেই জনগণ জনগণও সেটা চাইছিল। জনগণও জনগণও জনগণের ইচ্ছা ছিল যে মাতিন মোহাম্মদ ক্ষমতায় থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যান। মাতিন মোহাম্মদ সাহেব যখন ক্ষমতা থেকে যখন নামলেন, হ্যাঁ, তখন জনগণ চায়নি মাতিন মোহাম্মদ লামুক। হ্যাঁ, জনগণ চাইছিল মাতিন মোহাম্মদ আরো কিছুদিন থাকার জন্য। উনি বলছে যে না, আমি দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছি, এখন তোমরা আরো এগিয়ে নিয়ে যাও। মাতির মোহাম্মদ সেই ব্যক্তি, কার সাথে কার তুলনা করেন ভাই? মাতির মোহাম্মদ সেই ব্যক্তি যার আহ কিডনি ট্রান্সফার হওয়ার কথা ছিল, হ্যাঁ,
তখন উনাকে সবাই বলছিল যে আপনি বাইরে গিয়ে ওইটা করে নিয়ে আসেন। উনি বলছেন যে না, আমি যদি বাইরে যাই তাহলে তাহলে অন্যান্য দেশের লোকেরা বলবে যে আমার দেশের হ্যাঁ স্বাস্থ্য খাতের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, আমি যদি মারাও যাই তারপরও আমার দেশে যদি চিকিৎসা হয় তাহলে আমি চিকিৎসা করাবো, তা না হলে আমি চিকিৎসা করাবো না। তারপরে কি হলো, 2.5 বছর একটা হসপিটাল করা হলো। ঠিক আছে, 2.5 বছর সময় লেগেছিল। এই 2.5 বছর মাহাথির মোহাম্মদ অপেক্ষা করেছিলেন। উনি মারাও যেতে পারতেন, তারপরে উনি উনার সিদ্ধান্তে অটল ছিলেন যে আমি বাইরে গিয়ে আমি চিকিৎসা নিব না। আর আমাদের দেশের অবস্থা, হ্যাঁ আমাদের দেশের যদি নেতা নেতৃত্বের, প্রাইম মিনিস্টার কথা বাদ দেন, যারা এমপি মন্ত্রী আছে, তাদের যদি বউ বাচ্চাদের যদি সর্দি কাশি হয় তাহলে তারা বাইরের দেশে চিকিৎসা নিতে যায়। হ্যাঁ, সেই ব্যক্তি হচ্ছেন মাহাথির মোহাম্মদ, যিনি দেশটাকে সেক্ষেত্রে অনেক যদি সুন্দর আপনি করে দিয়ে আসছেন এবং আরেকটু দেশের মানুষ বলি যে মানুষ যে উনাকে, মাহাথির দেশের মোহাম্মদ মানুষ উনাকে শ্রদ্ধার জায়গায় জি, রেখে দিয়েছে। মাহাথির মোহাম্মদ অনেক দিন ক্ষমতা থাকার পর জনগণের কাছে একটা আস্থাভাজন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আপনারও কি মনে হয় না যে শেখ হাসিনা সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অনেক দিন ধরে ক্ষমতায় আছে, যদি আরো অনেক দিন 5 বছর 10 বছর ক্ষমতায় যায় তখন কি মনে হয় না যে এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকারের জনগণের কাছে একটা আহ আস্থার প্রতীক হয়ে দাঁড়াবে, আমার যেমনটা মনে হয় না। মাহাথির মোহাম্মদের এটা মতো? এটা এটা কল্পনা করা সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব না। কারণ শেখ মুজিবুর ধন্যবাদ। রহমান সাহেব বলেছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন মানুষ পায় সোনার খনি আর আমি পাই চুরের খনি। যখন প্রথম সারির নেতারা দেশ স্বাধীনের পরে বাইরে থেকে কম্বল গিয়েছিল সবার জন্য, হ্যাঁ প্রথম সারির নেতারা যখন কিছু কিছু কম্বল মানুষকে দেয় আর কিছু কিছু কম্বল যখন নিজেরাই মেরে দিয়েছিল, তারপর বঙ্গভবনে গেল, গিয়ে বলল, এটা সবাই জানে তারপরেও বলছি আর কি, গিয়ে বলল যে স্যার আমরা তো প্রতিটি ঘরে ঘরে 7 কোটি মানুষের কম্বল 7 কোটি মানুষের কাছে দিয়ে এসেছি। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, হায় রে চাটুকারের দল, হ্যাঁ হায় রে চাটুকারের দল, আমি কি 7 কোটি মানুষের বাইরে, আমারটা কোথায়? জি, তখন তিনি আমরা সবাই আক্ষেপ করে জানি যে বলেছিলেন ওনার মানুষ ওনার পায় নিজের কম্বল সোনার অনেক খনি, ভালো। আমি পাই চুরের খনি। এবং কিছুদিন আগে, কিছুদিন আগেও সংসদে আহ শেখ হাসিনা বলেছিলেন যে আওয়ামী লীগের সবাইকে কিনা যায়, শুধু শেখ হাসিনা ছাড়া। হ্যাঁ, উনাকে ছাড়া আওয়ামী লীগের প্রতিটি লোককে টাকা দিয়ে কিনা যায়, সেটা সংসদের মতো জায়গায় শেখ হাসিনা বলছেন। তবে তাহলে এই আপনি কি কথাটাও এটাই সঠিক বলতে না, চাইছেন এই যে কথাটাও শেখ সঠিক না, হাসিনা? আমার কথাটা বলে ফেলি, এই কথাটা সঠিক না। শেখ হাসিনাও কিনা যায়, সেটা সিয়াসি নির্বাচনের কথা যারা জানে। হ্যাঁ, এরশাদ এরশাদ সাহেবকে উনি স্বৈরাচার বলছিলেন। হুম, এবং বলছিলেন যে যে এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে দেশের শত্রু, জাতীয় বেঈমান। তিনি নিজের মুখেই জাতীয় বেঈমান হয়েছিলেন নির্বাচনে গিয়ে, দেশের শত্রু হয়েছিলেন নির্বাচনে গিয়ে, এবং টাকার বিনিময়ে উনি নির্বাচনে গেছেন, সেটাও প্রমাণিত। অতএব শেখ হাসিনাকেও কিনা যায়, আওয়ামী লীগ যারা করে তাদের সবাইকেই টাকা দিয়ে কিনা যায়। ঠিক আছে। আপনি এটা সেক্ষেত্রে আর কিন্তু শেখ হাসিনা আপনি জানেন ক্ষমতা, যে আপনি শেখ জানেন যে হাসিনার কাছে বাংলাদেশ ক্ষমতাটা, কিছুদিন আগে দেশের দেশের মঙ্গল শেখ হাসিনার কাছে যতটা, তার চেয়ে বেশি ক্ষমতার লোভ, তার চেয়ে অনেক বেশি ক্ষমতার লোভ। তা না হলে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ট্যাঙ্কে উঠে যে যারা নাচানাচি করছিল, হ্যাঁ তাদেরকে মন্ত্রী সভায় স্থান দিতেন না, তাদেরকে জুটে নিতেন না। হ্যাঁ, তাদেরকে জুটে নিছেন, মন্ত্রিসভায় স্থান দিছেন। তো সেটা তো ক্ষমতার জন্যই। এতটা ক্ষমতার লোভী হলে জনগণ জনগণের কাজ করা সম্ভব না। জি, জনাব ঠিক আছে। ফজলুর রহমান চৌধুরী, আপনি যেটা বলতেছেন যে শেখ হাসিনা সংসদে বসে বা অনেক বক্তব্য বলেছেন যে শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগে অনেক পরিমাণ দালাল আছে যাদের কিনা টাকা দিয়ে কেনা সম্ভব। আবার সেক্ষেত্রে আরেকটা বলতেছেন যে শুধু শেখ হাসিনা দলের মানুষ না, আপনার শেখ হাসিনাও টাকার কাছে বিক্রি হয়েছিলেন যখন এরশাদ ক্ষমতা যাওয়ার জন্য পাত্রা করছিল। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে বেগম খালেদা জিয়াও কিছুদিন আগে কিন্তু যে আপনার টাকা, যে এতিমদের টাকা আত্মসাতের ক্ষেত্রে মামলাকে অনেক দিন জেল কেটেছেন, এখন বাংলাদেশ সরকারের বিবেচনার কারণে উনি হয়তো বা জামিন পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যে টাকার জন্য কি দুটি সরকারই উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছে কিনা? না, না, সেটা ভাইজান সবাই জানে। শেখ হাসিনাকে রাজনৈতিক ভাবে হ্যাঁ হ্যায় করার জন্য শেখ হাসিনা খালেদা জিয়াকে ও, এতিমের টাকা মেরে দিয়েছে বলে
যে কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন, সেটা একান্তই রাজনৈতিক ব্যাপার। সে খালেদা জিয়ার কাছে 2 কোটি টাকা আসছিল বাইরে থেকে। হ্যাঁ, এই টাকা এখন বাড়তে 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 এখন 6 কোটির উপরে আছে, সেটা অ্যাকাউন্টে আছে, সবাই জানে। হ্যাঁ, কিন্তু এই টাকাটা কিছুটা উঠানো হয়েছিল এতিমদের জন্যই, অন্য কাজে আহ, খরচ করার জন্য। তারপরে কিন্তু ওইটা হয় নাই, তারপরে আবার অ্যাকাউন্টে তো হয়েছে, এখনো অ্যাকাউন্টে 6 কোটি টাকার উপরে আছে। হুম, যদি 2 কোটি টাকা থেকে যদি 6 কোটি টাকা হয়, তাহলে উনি মেরে দিলেন কোথায়? সেটা তো অ্যাকাউন্টেই আছে। সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, সম্পূর্ণ জেদাজেদির বিষয়। আর আমাদের দেশে যেভাবে রাজনীতিতে জেদাজেদি চলে আসছে, হ্যাঁ, আমাদের সামনে সামনে তো অবস্থা আরো খারাপ হবে। এখন আমার কাছে ক্ষমতা আছে ভাই, আমি ইচ্ছা মতো আপনাকে যা খুশি তাই করতেছি। আপনার জন্য কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নাই, আমি যা বলছি সেটাই হচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন গণেশ গণেশ যখন চেঞ্জ আপনার হবে, কি মনে হ্যাঁ, হয় যে এখন যদি যখন আপনার কাছে যখন ক্ষমতা যাবে, তখন কি আপনি আমাকে চুমু দিবেন, না আপনিও আপনার প্রতিশোধ নিবেন? আমি এই যেটা যেভাবে বলতে জেদাজেদির চাচ্ছি রাজনীতি আসলে স্টার্ট হয়েছে, হ্যাঁ, ফজলুর মসজিদের দেশের সাহেব, অবস্থা আরো কিন্তু খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে যাবে, জি, আমি সেটাই যদি আমি মনে এখন করি। বলি যে দেশের অবস্থা অনেক খারাপ, যেটা আপনি বারবার বলতেছেন যে দেশ সবচেয়ে অবশ্যই খারাপ হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি এবং প্রশাসনের আহ, 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 ও প্রশাসনিক অবস্থা। আর সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনি কি মনে করেন যদি এই সরকার পরিবর্তন হয়ে অন্য কোন সরকার ক্ষমতায় আসে, তাহলে কি এইসব সমস্যা বা যে মনে করেন দুর্নীতি বা দুর্নীতি কি কমে যাবে, একদম নাই হয়ে যাবে, বা প্রশাসনের অবস্থা কি না, আহ ধ্বংস হয়ে যাবে? না, পুরোপুরি যে দুর্নীতি শেষ হবে সেটা আমি বলছি না। দুর্নীতি যেহেতু আমাদের দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ওখান থেকে বের হতে হলে আমাদের রাজনীতিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, তাদেরকে আরো উদারতার পরিচয় দিতে হবে, তাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ আনতে হবে। হ্যাঁ, তারপরেই কিন্তু ওইটা সম্ভব। আর কিছু কিছু লোক তো থাকেই, তারা ধান্দায় থাকে যে আওয়ামী লীগ সরকার আছে এখন আমি কোটি কোটি টাকার মালিক হব, বিএনপি সরকার আসলে আমি কোটি কোটি টাকার মালিক হব। ঠিক আছে, এই ধরনের আরেকটি কিছু কিছু প্রশ্ন, লোক আছে। তবে থ্যাংক ইউ জনাব ওরা ফজলুর ওরা মসজিদ। কিন্তু ওদেরকে কিন্তু দমন করা যায় যদি রাজনৈতিক ব্যক্তিরা যারা আছেন, হ্যাঁ, তারা যদি তাদের যদি উদারতা নিয়ে মন মানসিকতার পরিবর্তন করে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা নিয়ে যদি এগিয়ে আসেন, তাহলে সবকিছু সম্ভব। আর যদি রাজনীতির খাতিরে, হ্যাঁ, আর বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা হয়, তাহলে দেশে এগিয়ে নেওয়া মোটেই সম্ভব না। তাহলে দুর্নীতি বাড়তেছে, আর অনেক বেড়ে যাবে। ঠিক আছে। ধন্যবাদ জনাব ফজলুর রহমান চৌধুরী। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কিন্তু পুরি যে কোনো বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত নেওয়ার একটা রিসেন্টলি আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন যে হচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে যে একটা অনেক আলোচিত বিষয়, অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী মানুষ বা দেশের অনেক প্রজ্ঞাবান মানুষ যেটা বলতেছেন যে দেশ কিভাবে চলবে, দেশ কি আহ ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে চলবে নাকি আহ দেশের গণতন্ত্র। এখানে কিন্তু দুইটা বিষয় আছে। একটা জনাব শাহরিয়ার কবির তার ওনার একটা বক্তব্য বলেছিলেন যে দেশ চলবে, দেশের গণতান্ত্রিক দেশ, আহ কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে যে জিনিসটা চলে সাম্প্রদায়িকতা, একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে থাকতে হবে। কিন্তু জনাব শাহরিয়ার কবির বলেন যে গণতন্ত্রের দুইটা ভিন্ন মতামত আছে। একটা হচ্ছে যে আন্তর্জাতিক একটা আহ সর্বজন স্বীকৃত গণতন্ত্র, আর যেটা অনেক বহুল দেশে প্রচলিত আছে। আরেকটা হচ্ছে যে শেখ মুজিবের গণতন্ত্র, যে শেখ মুজিবের গণতন্ত্র একটু আলাদা, আর আন্তর্জাতিক গণতন্ত্র একটু আলাদা। যখনই আমরা গণতন্ত্র বিষয়ে কথা বলি, তখন সবাই কিন্তু আন্তর্জাতিক গণতন্ত্র বা অন্যান্য দেশে যেভাবে গণতন্ত্র চলে আসছে সেই রীতিনীতি মেনেই কিন্তু আহ একটা দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। কিন্তু সেই ক্ষেত্রে শেখ মুজিবের গণতন্ত্র আর আন্তর্জাতিক গণতন্ত্রের মধ্যে আপনি কি পার্থক্য বুঝেন, বা কোন নীতি আসলে মেনে? আমি একটা বিষয় আমি আপনাকে জানিয়ে প্রথমে দিতে চাই যে আন্তর্জাতিক গণতন্ত্রে যেমন যদি আপনি আমেরিকার কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আমেরিকাতে আছে যে আমেরিকার কোন সরকার প্রধান মাস্ট বি খ্রিস্টান হতে হবে, আদারওয়াইজ সে সরকার প্রধান হতে পারবে না।
হচ্ছে তাদের দেশের গণতন্ত্র। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে যে শেখ মুজিব আহ বা শেখ মুজিবের গণতন্ত্র অনুসারে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, সেই ক্ষেত্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান, এবং সেই ক্ষেত্রে কোনো ইসলামকে নিয়ে বা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। সেই ক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে শেখ মুজিবের গণতন্ত্রকে বাংলাদেশের ফলো করা উচিত, নাকি বাংলাদেশের যে ইসলামিক দলগুলো আছে তারা যাচ্ছে যে ইসলামের মতো করে দেশ চালাতে, ইসলামিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতা যেতে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন আসলে? না, যেহেতু আমাদের দেশ হচ্ছে সাম্প্রদায়িক দেশ, আমরা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে আসি। হম। সেখানে পুরোপুরি যে ইসলাম ইসলাম কায়েম করা হবে বা ইসলাম সাম্প্রদায়িক দেশ ইসলামের আবার ইসলাম রাষ্ট্রধর্ম কিন্তু ইসলাম, সেক্ষেত্রে আপনি কি মনে করেন বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিত করার আগে বাংলাদেশকে কি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে হবে, নাকি বর্তমানে যেভাবে আছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেটা সেটা বহাল থাকবে? না, রাষ্ট্রধর্ম ইসলাম সেটা ঠিক আছে, রাষ্ট্রধর্ম তো ইসলাম আছে, কিন্তু আমরা আমরা কিন্তু সবাইকে নিয়ে আসি। আমরা সবাইকে নিয়েই থাকতে চাই। আমাদের মধ্যে যেহেতু সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব না হয়, আমাদের মধ্যে যেহেতু একটা মিল মহব্বত থাকে, আমরা যেহেতু একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, সেটা সেটা আমি চাই। সাম্প্রদায়িকতা মানে পুরোপুরি ইসলামিক কান্ট্রি বাংলাদেশ হবে না, বিকজ আপনি এখানে যদি সব বলেন, ধর্মের লোক মনে আছে। করেন যে ইসলামিক ধর্মীয় দিক থেকে রাষ্ট্র পরিচালনা হবে না, যদি বলেন যে সাম্প্রদায়িক ভিত্তিতে রাষ্ট্র না না, পরিচালনা হবে, এখন সাম্প্রদায়িক। তো যেভাবে চলতেছে, হ্যাঁ, সেভাবে আমার মনে হয় বেটার। যেভাবে চলতেছে সেভাবে বেটার। আর একটা জিনিস আপনি বলছেন যে শেখ মুজিবের গণতন্ত্র, শেখ মুজিবের গণতন্ত্র হলো যে শেখ মুজিব সাহেব চেয়েছিলেন যে একদলীয় বাকশাল করার জন্য। ঠিক আছে, একদলীয় বাকশাল করার উদ্দেশ্য একটাই ছিল যে এক না একতন্ত্র থাকবে। এখানে মনে করেন শেখ মুজিব সাহেব মারা গেলেন, তার বড় ছেলে আসলো, বড় ছেলে পরে অন্য ছেলে আসলো, তাদের ফ্যামিলিতেই থাকলো। ঠিক আছে, যেমন সৌদি আরব ইরাক ইরান এইগুলাতে আছে। এইটা চেয়েছিলেন, কিন্তু উনি আমরা শেখ মুজিবুর উনি কি রহমান জাতির করছিলেন? জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই কি মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান নাই বাংলাদেশ? না, আমি সেটা বলছি যে শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যে এক না একতন্ত্র কায়েম করতে। সেই উদ্দেশ্যে তিনি কিন্তু বাকশাল গঠন করতে চাইছিলেন। যখন তিনি বাকশালীর রূপরেখা যখন তিনি রেডি করলেন, তখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানী সাহেব বলছিলেন যে ভাই আপনি এটা ঠিক করছেন না। এই একনায়কতন্ত্র করার জন্য কিন্তু মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে জনগণের স্বাধীনতার জন্য, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান এইসবের জন্য, কিন্তু একনায়কতন্ত্রের জন্য না। তারপরও শেখ মুজিবুর রহমান সেটা পাত্তা দেন নাই। 64টা পেপার ছিল তখন। হ্যাঁ, জাতীয় পেপার ছিল 64। তারপরে 4টা পেপার রেখে আওয়ামী লীগের দলীয় 4টা পেপার উনি রেখে বাকি 60টা পেপারের কিন্তু নমিনেশন বাজেয়াপ্ত করছিলেন। হ্যাঁ, জাসদ এবং সহ আপনি কি এটাই আরো বলতে যত চাচ্ছেন দল যে ছিল, শেখ মুজিবুর জাসদ, রহমান মানে আমি শেষ জাতির করি, পরবর্তী? জি আর জি। জাসদ সহ আরো যত দল ছিল সবাইকে উনি ব্যান্ড করে দিয়েছিলেন। হ্যাঁ, এক না একতন্ত্র উদ্দেশ্য ছিল যে এখানে শেখ মুজিবুর রহমান যা বলবেন তাই হবে, এখানে কোনো গণতন্ত্র নাই। সেটাই উনি যা বলছেন সেটাই গণতন্ত্র, উনি যা বলছেন সেটাই আইন, উনি যা বলবেন সেটাই, কোনো বাক স্বাধীনতা নাই। সেটা করতে চেয়েছিলেন। সেই জন্যই 1975-এর, হ্যাঁ, তাহলে কি আপনি এটাই পনেরোই বলতে ও চাচ্ছেন যে 1975-এর 15ই আগস্টের ঘটনা ঘটে। সেটা সেটা অনাকাঙ্ক্ষিত, সেটা আমরা চাই না। তাহলে আপনি কি আহ, এটাই মনে আমি করেন যে 1975 সালের 15ই আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেইটা কি মনে করেন যে আপনি শেখ মুজিবুর রহমানের এই বাকশাল বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার যে তারা করতেছিলেন সেইটার বিরোধী যারা ছিলেন, তারাই কি মনে করেন যে আপনার একনায়কতন্ত্রের বিরোধিতা বিরোধী করতে গিয়ে শেখ মুজিব? না, বিরোধী কি, তখন তো তার দলের লোকেরাই তাকে হত্যা করছে। তার দলের লোকেরা বলছে যে আমরা তো এই জন্য তো আমরা যে দেশ আমরা শাসন জানি যখন তখন যুদ্ধ করে দেশ শাসন করি না, আর দেশ জি স্বাধীন ওই দিনই করি নাই। হ্যাঁ, তার দলের লোকেরা বলছে, তখন তো আর বিএনপি ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরাই শেখ মুজিবকে হত্যা করছে, সপরিবারে হত্যা করছে। যদিও সেটার পক্ষে আমরা না, সেটাকে এখনো আমি জি, ঘৃণা করি। আপনি বলতে যে চাচ্ছেন যে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু যে শেখ মুজিবুর রহমান আহ আহ, আহ, বাকশাল বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উদ্গ্রীব ছিলেন, এবং সেই উদ্দেশ্যে উনি অনেক জাতীয় পত্রিকা
যেগুলা স্বাধীন পত্রিকা ছিল সেগুলোকে ব্যান করে দিয়েছিলেন, বা অনেক যারা একনায়কতন্ত্রের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশনে গিয়েছিলেন। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে বাংলাদেশকে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করার পরপরই, বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর তিনি কি আবার বাংলাদেশের কে আবার পরাধীন করার চেষ্টা করেছিলেন একনায়ক তন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে? উনি কি ব্যক্তি আই থিঙ্ক সো। স্বাধীনতার জন্য না, উনি উনি ব্যক্তি স্বাধীনতার চেয়ে নিজের নিজের স্বার্থটাকে বেশি বড় করে দেখছিলেন। সেই জন্যই এই 1975 15ই আগস্টের মতো মানে ঘটনা আর কি, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। হ্যাঁ, তা না হলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না বলে না, আমি আপনি মনে কি করি, এবং উনি আসলে অনেকেই বিশ্বাস করে সেটা। এই ব্যক্তিগত স্বার্থের জন্যই বাংলাদেশকে স্বাধীন ভাবে প্রতিষ্ঠা করার পর, বাংলাদেশ স্বাধীন স্বাধীন করে ব্যক্তিগত স্বার্থের জন্যই বাংলাদেশ স্বাধীন করে আবার বাংলাদেশকে উনি দখলে নিতে চেয়েছিলেন কিনা? সেটাই তো মনে হয়। তা না হলে তো দেশ স্বাধীন হয়েছে, খুশি হওয়ার কথা, উনি প্রধানমন্ত্রী আছেন। হ্যাঁ, উনি উনি তো সব, উনাকে সবে সবে শ্রদ্ধা করে। বিরোধী দল যারা আছে তারাও শেখ মুজিবুর রহমান সাহেবকে শ্রদ্ধা করে, কিন্তু উনাকে নিয়ে যে কোনো সমালোচনা করা যাবে না, উনি যে সব সমালোচনার ঊর্ধ্বে, সেটা কিন্তু না। হ্যাঁ, উনি যে ভুল করবে না সেটাও কিন্তু না। হ্যাঁ, আমার তো সেক্ষেত্রে আপনি মনে শেখ হয়। জিয়াউর রহমান সম্বন্ধে কি বলবেন আসলে? হ্যাঁ, সরি। সেক্ষেত্রে আপনি শেখ জিয়াউর রহমান সম্বন্ধে কি বলবেন? তৎকালীন যে বাকশাল প্রতিষ্ঠা যখন শেখ না, মুজিবুর তখন তো রহমান। তখন তো জিয়াউর তখন তো জিয়াউর রহমানের কোনো দলই গঠন হয়নি রে ভাই। তখন তো বিএনপি গঠন হয়নি। তখন তো তখন তো জিয়াউর রহমান সাধারণ অফিসার ছিলেন। আর জিয়াউর রহমান কখনোই রাজনীতিতে আসতে চাননি। হম, জিয়াউর রহমান তো সিপাহী জনতার মাধ্যমে 7ই মার্চ, যখন খালেদ মোশাররফ যখন জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখলো, হম, তখন তো দেশের এই অবস্থা। তখন তো জিয়াউর রহমানকে সাধারণ মানুষ এই গৃহবন্দী থেকে নিয়ে এসে ক্ষমতায় বসালো। তারপরে জিয়াউর রহমান রাজনীতিবিদ না হয়েও তার রাজনীতির যে প্রজ্ঞা, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, দেশকে কিভাবে উন্নয়ন উন্নতি করা যায়, হ্যাঁ, সেটা উনি অল্প সময়ের ভিতরেই দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। সেজন্যই জিয়াউর রহমানকে বলা হয় যে আহ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেব আসলেন, এসে সব পেপারের ডিক্লারেশন দিয়ে দিলেন, সব দলের ডিক্লারেশন দিয়ে দিলেন যে সবাই দল করতে পারবে, যার যার ব্যক্তি স্বাধীনতা আছে, কোনো সমস্যা নাই। যেটা শেখ মুজিবুর রহমান হরণ করেছিলেন, সেটা জিয়াউর রহমান ফিরিয়ে দিলেন। আজকে শেখ হাসিনা এত লম্বা লম্বা কথা বলেন, হ্যাঁ, অথবা আওয়ামী লীগের যারা আছে বা অন্যান্য দলের যারা আছে, যারা বলে, তখন যদি জিয়াউর রহমান যদি চাইতেন যে না, শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হবে না, তখন কিন্তু শেখ হাসিনা দেশে যেতে পারতেন না। শেখ হাসিনাকে জিয়াউর রহমান নিজে হম ওয়েলকাম করে দেশে দেশে নিয়ে আসছেন। আসার পরে 32 নম্বরের বাড়িতে যা যা ছিল সব, হ্যাঁ, শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সেই জিয়াউর রহমান। হ্যাঁ, আর এখন যে রাজনীতি, আওয়ামী লীগ যে রাজনীতি করতেছে, সেটা তো জিয়াউর রহমানের অবদান রে ভাই, জিয়াউর জি। রহমানের অবদান। তা না হলে তো তারা যদি তাদের বাপের উম, যদি শেখ মুজিবের যদি আদর্শ যদি লালন করতো, তাহলে তো তারা বাকশাল করতো। তাহলে এখন বাকশাল না করে আওয়ামী লীগ শেখ করতেছে কেন? মুজিবের আদর্শ হচ্ছে গণতন্ত্র না, শেখ মুজিবের আদর্শ ছিল বাকশাল। আপনি কি সেটাই বলতে চাচ্ছেন? শেখ মুজিবের কাছে গণতন্ত্র যতটা ছিল তার চেয়ে বেশি ছিল তার একদলীয় একদলীয় শাসন কায়েম করার জন্য উনি ব্যস্ত ছিলেন। সেটাই। ধন্যবাদ জনাব আমি ফজলুর রহমান শেখ মুজিব চৌধুরী। সাহেবকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু তার যে কিছু কিছু নীতি আছে, সেই নীতির সাথে আমি একমত না। ঠিক আছে, সবারই ভুল একটা ত্রুটি বিষয় থাকে। আপনি শেখ শেখ মুজিব হাসিনা এখন সম্বন্ধে ক্ষমতায় আছেন, আপনি শেখ মুজিব শেখ হাসিনা এখন জিয়াউর রহমান। ক্ষমতায় আছেন হম শেখ হাসিনা ক্ষমতায় আছেন, কিন্তু এটা যদি কেউ যদি ভাবে যে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন, আওয়ামী লীগ আজীবন দেশ শাসন করবে, সেটা হবে ভুল। সেটা হবে ভুল। হয়তোবা আরো 5 বছর 10 বছর যেতে পারে, তারপরে একদিন কিন্তু গণেশ উল্টিবেই। হ্যাঁ, আরেকটি প্রশ্ন যে আমাদের সেদিকটাও একজন তাদের চিন্তা করা উচিত। মেইল করে বলেছেন যে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা জানি যে আপনি তৎকালীন বাংলাদেশের রাজনীতিবিদ নিয়ে অনেক আপনার অনেক আলোচনা দেখেছি, অনেক আহ, আহ,
স্টাডিও করেছেন তাদের সম্বন্ধে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে অনেকে বাংলাদেশের সাধারণ জনতা বা বাংলাদেশের অনেক প্রজ্ঞাপন ব্যক্তি মনে করেন যে আওয়ামী লীগ সরকার সবসময় নাকি একটা আহ ভারতের সাথে প্রচুর অত্যাধিক বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই বন্ধুত্বটা কবে থেকে শুরু হয়েছে? যেহেতু ভারত একটা হিন্দু রাষ্ট্র, বাংলাদেশ একটা আহ, আহ, ইসলামিক রাষ্ট্র, কিন্তু ভারত আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার যে এত বন্ধুত্বপূর্ণ, যেটা অনেকেই বলেন যে বাড়াবাড়ি বন্ধুত্ব, এটার উৎপত্তিটা আপনি কিভাবে হলো বা কি মনে করেন এই বিষয়ে? অনেকেই সেটার বলেন যে শেখ বিষয়ে আমি বলতে মুজিবুর চাই যে রহমানের ভারত একটা যখন যখন পাকিস্তানের সাথে যখন আমাদের যুদ্ধ শুরু হয়, হ্যাঁ, তখন ভারত কিন্তু আমাদের বন্ধু হিসাবে আমাদের খুব পাশে ছিল। ঠিক আছে, ভারতে আমাদের এখান থেকে আমাদের ভাইয়েরা ভারত গিয়ে ট্রেনিং নিছে, তারপরে ট্রেনিং শেষ করে যুদ্ধে এসে অনেকেই বলে আবার যে ভারত অংশগ্রহণ করছে। আমাদেরকে স্বাধীন করতে, একটা সেকেন্ড আমাকে সময় দিন, যে ভারত বাংলাদেশকে সহায়তা করছে একমাত্র ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে। কারণ তারা সবসময় চাইছিল যে বাংলাদেশ, আই মিন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটি ছিল এক মুসলিম রাষ্ট্র। তো তারা যদি এই রাষ্ট্রকে বিভক্ত করতে পারে তাহলে তারা ধর্মীয় ভিত্তিতে তাদের অনেক সুবিধা পাবে। সেক্ষেত্রে অনেক পত্রিকায়, পেপার পত্রিকায় আসছে বা অনেকেই বলে থাকেন যে এটা হচ্ছে একটা উদ্দেশ্য, যে ধর্মীয় দিক থেকে একটা দেশকে বিভক্ত করা, যাতে ভারত সবসময় একটু শক্তিমত্তার প্রভাব দেখাতে পারে। এবং অন্যটা হচ্ছে যে বাংলাদেশকে স্বাধীন করার পর অনেক পরিমাণ বাংলাদেশের ধন সম্পদ সেক্ষেত্রে ভারত লুট করে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা ঠিক হতে পারে, কারণ সবাই তো রাজনৈতিক ভাবে সবাই সবার সুবিধাটা চাইবে, সেটাই তো ঠিক। কিন্তু ভারত যে আমাদের উপকার করে নাই সেটাও ঠিক না। ভারত আমার যুদ্ধের সময় অনেক উপকার করছে, আমাদের আমাদের দেশের অনেক অনেক লোককে ওইখানে থাকতে দিছে, খাওয়া থাকার ব্যবস্থা করে দিছে, ট্রেনিং এর আপনি ব্যবস্থা মনে করে করেন দিছে, যে এটা আপনার ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু ভারতের রাজনৈতিক ভাবে তো একটা ব্যক্তি দেশ আর একটা স্বার্থে দেশের সাথে চাইবেই, তার সুবিধাটা সে চাইবেই। হম, ভারত মনে করছে পাকিস্তান বাংলাদেশ যদি একত্রে যদি থাকে, তাহলে তাহলে তার জন্য যতটা যতটা লাভ হবে, যদি এখানে যদি দুইটা দেশ এখানে যদি ভাগ করে যদি দুইটা দেশ বানানো যায়, তাহলে তার জন্য আরো বেশি ফায়দা হবে। হম, ধন্যবাদ সেটা জনাব তো ফজলুর রহমান সেটা চৌধুরী, তো রে আপনি ভাই, এই সবাই সবাই যার যার দেশের মঙ্গলের জন্য, যার যার স্বার্থের জন্য সময় সবাই দেওয়ার তো জন্য। কাজ করে। হাতে সময় খুবই কম। ধন্যবাদ জনাব ফজলুর রহমান চৌধুরী। আশা করি আমরা আগামীতেও আপনাকে এরকম অনুষ্ঠানে পাবো, এবং সেই সাথে আমাদের দর্শককে আমন্ত্রণ Thank- করবো যে আমাদের লাইভটা শেয়ার করার জন্য। এবং পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো অনেক রাজনৈতিক বিশ্লেষক সহ আমরা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের এবং অতীত নিয়ে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে আজকে ধন্যবাদ সবাইকে। জনাব ফজলুর রহমান চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর যারা দেখছিলেন বা শুনছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি লাস্টে ছোট্ট করে একটি কথা বলে আমি রাখতে চাই, এক মিনিট জনাব যে ফজলুর রহমান চৌধুরী, আমাদের হাতে আমাদের সময় খুবই কম। আমাদের আমাদের রাজনীতিবিদদের আরো উদারতা আসতে হবে, তাদের মন মানসিকতার পরিবর্তন আসতে হবে। একজন রাজনীতিবিদ অন্য রাজনীতিবিদদেরকে, বিরোধী দল হোক বা সরকারি দল হোক, সবাই সবাইকে মানে শ্রদ্ধার সাথে দেখতে হবে। এই যে আন্তরিকতাটা যতদিন ধরে আমাদের ভিতরে কাজ না করবে, ততদিন পর্যন্ত আমাদের দেশ এগিয়ে যাওয়া সম্ভব ধন্যবাদ, না। ধন্যবাদ সবাই জনাব ফজলুর ভালো রহমান। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।